আজ আমরা শুনব অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা গল্প বন্ধু। নিচে প্রায় সদর দরজার কাছেই ছোট্ট একটা ঘরে বিনোদ শোয় এবং একা শোয়। নিচে একদম ফাঁকা, তবু কিছুতেই বিনোদের ভয় নেই। সেদিন তাদের পাশের বাড়ির ছাদে যে একটা জলজ্যান্ত খুন হলো, এত হইচই, এত কান্নাকাটি, এবং তারই ঘরের পাশের গলি দিয়ে যে সেই রক্তাক্ত মৃতদেহটা মোটরে করে হাসপাতালে নিয়ে গেল, এতেও বিনোদের ঘুম ভাঙেনি। মা তাকে জাগাতে আসলে বলেছিল, পায়ের দিকেও জলাটা খুলে দাও, যা গরম আজ। মা বললেন, না, তুই উপরে চল, আমার কাছে শুবি। বিনোদ পাশ ফিরে বললে, কিসের ভয় তোমার? এত গোলমালে সেই খুনেটা তো আর ঘাপটে মেরে বসে থাকেনি। দিব্যি কখন সরে পড়েছে, সে আবার এখানে ফিরে আসবে নাকি? মা অবুঝের মতো বললেন, না, তুই উপরে চল, তুই এই ঘরে একা থাকিস বলে রাত্রে আমার ঘুম হয় না, চেঁচালেও শুনতে পাবো না। চেঁচালি তোমাদের শুনতে দেবো না কি ভেবেছ? যদি ব্যাটা আসে, টুটি টিপে দম বন্ধ করে দেবো না। তার দিদি বললেন, কিন্তু যাকে মেরেছে সে যদি জানলা দিয়ে এসে মুখ বাড়ায়? বিনোদ হেসে বলল, তার মুখটা ভালো করে দেখার জন্যই তো পায়ের দিকের জানলাটা খুলতে বললাম। মুখ যদি বাড়াই তবে নেহাত নয় দুটো গল্প করা যাবে। কিছুতেই বিনোদের ভয় নেই। তার স্কুলের বন্ধু কত ষড়যন্ত্র করে তাকে ভয় দেখাবার চেষ্টা করে। রাত্রিবেলায় জানলা দিয়ে হাত বাড়িয়ে মশারির দড়ি নাড়ে, ঢিল ছোড়ে, বিকট স্বরে হরিবোল দেয়। চাকরের হাতে টাকা পয়সা গুঁজে দিয়ে দরজার খুলিয়ে ওর তক্তপোষের তলায় গিয়ে লুকোয়, গো গো করে, ঠুকঠাক দুমদাম শব্দ করে। কিন্তু বিনোদের যেই ঘুম সেই ঘুম। শেষকালে আরশোলার উৎপাতে ওরাই বেরিয়ে আসতে পথ পায় না। গায়ে ঠেলা দিয়ে জাগিয়ে বলে, কিছুতেই তোকে ভয় দেখাতে পারলাম না রে বিনু। বিনোদ হেসে বলে, দুবেলা যা নিয়মিত ডন বৈঠক করে তার আবার ভয় কি? খেয়ে হজম করি আর গভীর করে ঘুমাই। শেষকালে অভয়কে বলতে হয়, একা একা বাড়ি ফিরে যেতে এখন আমারই ভয় হচ্ছে। বিছানা থেকে ঝট করে লাফিয়ে উঠে বিনোদ বলে, চল, তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। রাত তখন প্রায় 12টা। রাস্তাঘাট নিঝুম। বিনোদ তার বিছানায় অসাড়ে ঘুমাচ্ছে। এমন সময় সদর দরজায় কড়া নড়ে উঠল। কে যেন গলা খাঁকড়ে ডাকলে, বিনু। সাধারণত এত সহজে বিনোদের ঘুম ভাঙে না, কিন্তু সেই অস্ফুট কণ্ঠের ডাক শুনে চট করে ঘুম ভেঙে গেল তার। এমন অনেক কালা আছে চেঁচিয়ে কথা বললে তারা এক বর্ণও শুনতে পায় না, কিন্তু চলন্ত ট্রেনের মধ্যেও একটু নিন্দে করলে তেড়ে উঠে বলে, কি বললে? ভাবা আমি শুনতে পাইনি? বিনোদেরও আজ সেই দশা। চুপি চুপি কেউ তাকে ভয় দেখাতে এসেছে বুঝি, কিন্তু সবসময় সে সাবধানী। জোরে ডাকলে সে তেমনি ঘুমায় বটে, কিন্তু আস্তে ডাকলে জেগে উঠতে জানে। পাছে লোকটা সাড়া পেয়ে পালায়। বিনোদ তাই কোনো কথা না বলে হাতে একটা লকলকে বেদ নিয়ে নিঃশব্দে দরজা খুলে দিল। সিঁড়ির উপর দাঁড়িয়ে অভয় হাসছে। বিনোদ তো বললে, তুই এই সময়, এত রাতে, কি দরকার? অভয় ভিতরে ঢুকে বলল, 9:30 শোতে বায়োস্কোপে গিয়েছিলাম, এই ফিরছি। বাড়ি যাসনি? অভয় চাপা গলায় বললে, বাড়ি আর ফিরবো না। কেন, কি হলো? বাবা মা তাড়িয়ে দিয়েছেন। বিনোদ বিস্মিত হয়ে বললে, তাড়িয়ে দিয়েছেন কেন? কি অপরাধ? অপরাধ আবার কি? ও বাড়িতে আমার আর পোষাবে না। তারপর ঘরের চৌকাঠের দিকে পা বাড়িয়ে বললে, চল ভেতরে, বলছি। ঘরের এক কোণে ক্যানভাসের একটা ইজি চেয়ার, তার উপর বসে অভয় বলল, তোর এখানে আমি আজ শোবো, দিবি তো শুতে? বিনোদ আলো জ্বালালো, বলল, স্বচ্ছন্দে। আলোতে বিনোদ দেখল অভয় অদ্ভুত সেজেছে। গায়ে গর্দের পাঞ্জাবির উপরে দামি শাল, পরনে সিল্কের ধুতি, পায়ে জরির জুতো, হাতের কবজিতে সোনার রিস্টওয়াচ বাঁধা, সারা গায়ে এসেন্সের গন্ধ ভুরভুর করছে, পরিপাটি করে টিটি বাঁকানো, ডানাদের আঙুলে হীরের একটা আংটি। বিনোদ বলল, এত সেজেগুজে বেরিয়েছিস, চেহারা দেখে তো ত্যায্য পুত্র বলে মনে হয় না। অভয় হেসে বললে, বাবা মা বাড়ি থেকে বের করে দিলেন বটেই, কিন্তু যত কিছু আমার জিনিস ছিল সব সঙ্গে দিয়ে দিলেন। বললেন, এই নাও তোমার জিনিসপত্র, আর এই মুখো হয়েও না বাছাধন, যেখানে খুশি বেরিয়ে পড়ো। সেই যে জাপানি বাক্সটাই রোজ 2 আনা করে জমাতাম বিনু, সে বাক্স ভেঙে সব খুচরো শিখি আদলি আমার পকেটে দিয়ে দিয়েছেন। বললেন, যেখানকার খুশি টিকিট কেটে ভেঙে পড়ো, তোমার ওই কালো মুখ আর দেখতে চাইনি। বিনোদ বিছানায় বসে অভয়ের মুখের দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ চেয়ে রইল। পরে বললে, কিন্তু তুই কি করেছিলিস? বলছি।
অভয় হাত বাড়িয়ে বললে, তোর ম্যাপের বইটা দে তো। কি করবি? একটা জায়গা খুঁজে বের করব, খুব দূরে, যেখানে মানুষ সহজে যেতে চায় না। ধর গ্রিনল্যান্ড, বছরের 6 মাস যেখানে রাত, কঠিন বরফের দেশ। পড়িস নি ভূগোলে? বিনোদ হেসে উঠল, বললে, কিন্তু পকেটে মাত্র তো কয়েকটা টাকার খুচরো দেখতে পাচ্ছি, ওই নিয়ে তুই গ্রিনল্যান্ডে যাবি? টেবিলের ওপর অ্যাটলাসটা পড়েছিল, সেটা হাত বাড়িয়ে তুলে নিয়ে অভয় পাতা উল্টাতে লাগলো। বললে, এমন এক জায়গায় যাব যেখানে যেতে ভাড়া লাগে না। বিনোদ হেসে বললে, পাতাটা দেখছি সেটা আমার শোবার ঘর। তুই পাগলামি করিস না ভাই, চল তোকে বাড়ি রেখে আসি। বাবা বকে থাকেন, এখন নিশ্চয়ই ব্যস্ত হয়ে তোকে খুঁজে বেড়াচ্ছেন। অভয় বলল, খুঁজুক কে, কিন্তু একবার যখন বেরিয়েছি আমি আর ফিরছি না। জাহাজে করে স্পেনে যাব, সেখান থেকে কলম্বাসের মতো নতুন মহাদেশ আবিষ্কার করতে বেরবো। জাহাজ না পাই, সঙ্গী না জোটে, তবু আমি পিছু পা হব না। নে আলোটা নেবা, আজ রাতটা এখানেই ঘুমাই। বিনোদ বললে, আমার বিছানায় উঠে আয়, দুজনে খুব ধরবে। অভয় বললে, না না, আমি চিত হয়ে আরাম করে শুতে পারবো না, মেরুদণ্ডে খুব চোট লেগেছে আমার। এই বেশ ঘুমোতে পারবো এখানে, একটা বালিশ এগিয়ে দিয়ে দেখি। বলেই সে নিজেই আলো নিভিয়ে একটা বালিশ টেনে পিঠের তলায় রেখে আবার বললে, নে তুই এখন শুয়ে পড়, ঢের রাত হয়েছে, কাল ভোরে উঠে চা খেতে খেতে না হয় কর্তব্য ঠিক করা যাবে। বিনোদ বললি, এমনি তোর ঘুম আসবেই, হতভাগা, উপরে উঠায়। অন্ধকারে অভয় খিলখিল করে হেসে উঠল, বললে, পাগল, ঘুম আসবে নাকি? স্কুলে বেঞ্চের উপর দাঁড়িয়ে পর্যন্ত ঘুমাই, আর এত দিব্যি মোলায়েম একটা চেয়ার। কলম্বাসের মতো যে দেশ জয়ে বেরোবে, তাকে খালি গায়ে শীতের রাতে শুকনো কাঠের উপরে শুলেও বেমানান দেখাবে। থাম, তোকে আর বকাবো না, ঘুমো। বিনোদের একটুতেই ঘুম আসে, কিন্তু অনেকক্ষণ চুপ করে চোখ বুজে থেকেও কিছুতেই ঘুম এলো না তার। অভয়ের সঙ্গে আরো কিছুক্ষণ গল্প করা যাক। চোখ না মেলেই ডাকলে, অভয়। অভয় কোনো সাড়া নেই। মেরুদণ্ডে চোট পেয়েও ঘুমের তার এক বিন্দু ব্যাঘাত হয়নি। আবার ডাকলো, অভয়। সেই অন্ধকার কালো রাত্রি, আর হলো নিস্তব্ধতা। বিনোদ লাফিয়ে উঠে বসল। ঘরে কেউ নেই, ম্যাপের খাতাটা মেঝের উপরে উল্টানো, চেয়ারের উপরে বালিশটা কুঁচকে পড়ে আছে, দরজাটা খোলা। বিনোদ ঘর ছেড়ে সদর দরজার কাছে এলো, সদর দরজাটাও দুফাম। অভয় আবার কখন দরজা খুলে বাইরে গেছে? দুষ্টু ছেলে, তাকে ভয় দেখাবার নতুন ফন্দি করেছে বুঝি। কিন্তু বিনোদ দমবার পাত্র নয়। গরম কোটটা গায়ে দিয়ে রাস্তায় নামলো। কোথাও একটা জনপ্রাণী নেই, নিজের দ্রুত ও সশব্দ নিঃশ্বাস ছাড়া একটা সামান্য শব্দও কোথাও শুনতে পাচ্ছে না। আবার সে ডাকলে, অভয়। মুহূর্ত মধ্যে তার খুব কাছে কেউ যেন খিলখিল করে হেসে উঠল। সে খণ্ড খণ্ড হাসির ঢেউ নিমিয়ে চোখের সামনে ভেসে উঠল অভয়। বিনোদ বললে, কোথায় গেছিলি? এইখানেই তো, পাশে তো দাঁড়িয়েছিলাম। ঘরের মধ্যে ভীষণ গরম, অত গরমে কখনো ঘুম আসে? গরম কিরে পাগলা, এই কনকনে শীতের রাতে তোর গরম লাগছে? অভয় হেসে বললে, গরম বলে গরম, চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে, টিকতে পারছি না। চল রাস্তা একটু হাঁটি। বিনোদ ভাবলে মন্দ নয়। বেড়াতে বেড়াতে গল্পের ফাঁকে অভয়কে তাদের বাড়ির দরজার কাছে নিয়ে গিয়ে পূর্ণবাবুকে ডেকে তাঁরই ছেলেকে তাঁর হাতে ধরিয়ে দেবে। বিনোদ বললে, চল, কিন্তু সদর দরজাটা খোলা থাকবে? দাঁড়া, ভোজরাকে বলে আসি বন্ধ করে দিতে। থাকবে, ডাকতে গেলেই আবার মা টের পাবে। ভেজেই আসি দরজাটা, খানিক বাদেই তো ফিরে আসছি, কি বল? অভয় বললে, তোর ভাবনা কি? তোকে তোর বাপ মা তাড়িয়ে দেয়নি, আমার জন্য না হয় দরজা বন্ধ হয়ে গেছে। তুই বন্ধু বড় রাস্তায় এসে পড়ল, কারোর মুখে কোনো কথা নেই। বিনোদ ভয় পেয়ে বললে, এবার ফির। অভয় হেসে বললে, কোথায়? এই তো বেশ যাচ্ছি। খানিক দূরে কয়েকজন লোক এগিয়ে আসছে দেখা গেল। একজনকে বিনোদের মনে হলো খানিকটা যেন পূর্ণবাবুর মতো দেখতে। লোকজন নিয়ে ছেলে খোঁজে বেরিয়েছেন নিশ্চয়ই। অভয়কে এবার স্বচ্ছন্দে ধরিয়ে দেওয়া যাবে। গায়ের জোরে বিনোদের সঙ্গে সে কখনোই এটে উঠবে না। লোকগুলো না বেঁকে সামনে তাদের দিকে এগিয়ে আসছে দেখে বিনোদ ভরসা পেল। অভয়কে বুঝতে না দিয়ে বলল, হ্যাঁ, আর একটু বেড়াই, আয়। কিন্তু অভয় পকেট হাতড়ে কতগুলো পয়সা বার করলে, বললে, শুনে নে শিগগির, বাবা মেজদা নকাকা রামখুড়ো সব এসে পড়লেন যে, দেরি নয়, তুই শিগগির তুলে নে পয়সাগুলো, হাম্মক। বলে পয়সা ভরা হাত মিলে অভয় কাঁপতে লাগলো। এখনই সে যেন ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে। বিনোদ এরই জন্য আগে থেকে প্রস্তুত ছিল।
গায়ের জোরে তার সঙ্গে তাদের স্কুলের ছাত্র দূরেরই কথা মাস্টাররাই পেরে ওঠেন না। সে তাড়াতাড়ি অভয়কে দুহাতে শক্ত করে চাপড়ে ধরে বলল, কিন্তু কোথায় যাবি তুই? তোকে ধরিয়ে দেবো না আমি। কিন্তু কোথায় অভয়? বিনোদ দুহাত দিয়ে নিজের বুকটা জোরে চেপে ধরে নিজের সঙ্গে অকারণে ধস্তাধস্তি করছে। অভয় কোথাও নেই। কখন টুপ করে সরে পড়েছে? নিশ্চয়ই পাশের গলি দিয়ে। এখনো ছুটলে তাকে ধরা যায়। দেখতে দেখতে পূর্ণবাবু দলবল নিয়ে কাছে এসে পড়ল। বিনোদ তখন ফুটপাতে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। পূর্ণবাবুকে দেখিয়ে তার বুকে বল এলো। সে এগিয়ে গিয়ে বললে, আপনারা অভয়কে খুঁজতে পেরেছেন তো? পূর্ণবাবু তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। বিনোদ বললে, সে এই গলিতে পালিয়েছে। আসুন আমার সঙ্গে। খুব জোরে ছুটলে এখন তাকে ধরতে পারবেন। আমি তাকে চাপটা ধরে রেখেও পারলুম না। খুব জোরে ছুটে প্যাঁচ শিখেছে। যা হোক, আপনাকে ওদিক থেকে ঘুরে যান, আমি এদিক দিয়ে যাচ্ছি। ওইখানে কোথায় লুকিয়ে আছে নিশ্চয়ই। হঠাৎ পূর্ণবাবু তাকে বুকে জড়িয়ে শিশুর মতো কেঁদে উঠলেন। বললেন, কই আমার অভয়? ওই দেখো। বলে চারজনের কাঁধে উত্তোলিত একটা খাটিয়ার পানে ইঙ্গিত করলেন। বিনোদ কিছুই বুঝতে পারল না। খাটের উপরে লম্বালম্বি কি একটা জিনিস আগা ঘোড়া ঢাকা। কে একজন বললে, আজ বিকেলে মোটর চাপা পড়ে সে মারা গেছে। বিনোদের সমস্ত গায়ে একটা ঝাঁকুনি দিয়ে উঠল। বললে, মিথ্যে কথা। সে এতক্ষণ আমার সঙ্গে বসে গল্প করলো, দুজনে বেড়াতে বেরোলাম। কেন মিছে মিছে ভয় দেখাচ্ছেন? সে বলল, আপনারা তাকে তাড়িয়ে দিয়েছেন, সে স্পেনে যাচ্ছে, সেখান থেকে জাহাজ করে আমেরিকায়। কত কথা বললে, আমাকে পয়সাতে চাইলে। করদের পাঞ্জাবি ওরা মেরনের শাল। আসুন আমার সঙ্গে এই গলিতে, তাকে বার করে দিই না তো কি বলেছি। পূর্ণাবুরা এগোতে লাগলেন। বিনোদ হতভম্বের মতো তেমনই দাঁড়িয়ে আছে। ব্যাপারটা সে স্পষ্ট করে এখনো বুঝতে পারছে না। সে ঘুমিয়ে স্বপ্ন দেখছে নাকি? না তো। রসা রোড, রাস্তার একপারে ইলেকট্রিক, অন্য পাশে গ্যাস চলছে। লাঠি হাতে ওই একটা কনস্টেবল। দূরে ওই পূর্ণাবুদের দল চলেছে শ্মশানে। পূর্ণাবু হেঁকে বললেন, তুমি আর বাড়ি চলে যাও বিলু। বিনোদ তবু নড়ে না। ভয়ে সে জমে গেছে। তার কেবলই মনে হচ্ছে পূর্ণাবুরা কালীঘাটের দিকে ঘুরে গেলেই পাশের গলি থেকে অভয় বেরিয়ে আসবে। অভয় আবার বেরিয়ে আসবে ভাবতেই বিনোদের হঠাৎ আর্তস্বরে চেঁচিয়ে উঠল। কিন্তু আবার তেমনই খিলখিল হাসি একেবারে তার কাছে। কিন্তু অভয় কোথাও নেই। একটা ট্যাক্সি চলে যাচ্ছে মাত্র। ট্যাক্সিটা বিনোদ দাঁড় করালো। বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছিল সে। এখন পায়ে হেঁটে কিছুতেই যেতে পারবে না। পিছন থেকে অভয় এসে তার সঙ্গ নিল। তার কাঁধে হাত রেখে গল্প করতে চাইবে। সাতান আশা ধরেছিল, এখনো সে ভুলিনি। ট্যাক্সি চেপে বিনোদ বললে, চালাও এলএনবি রোড। কিন্তু কিছুদূর যেতেই মনে হলো ট্যাক্সিটা আগে আগে অভয়ে ছুটে চলেছে। কিছুতেই সে বিনোদকে ছেড়ে দেবে না। বিনোদ চেঁচিয়ে উঠে বলল, খুব জোরে চালাও করেছি। শিখ ড্রাইভার গাড়ি খুব জোরে ছুটিয়েছে। অভয় ট্যাক্সির সঙ্গে সময় চলতে পারছে না। হাত তুলে স্পষ্ট সে বললে, আস্তে। কিন্তু ট্যাক্সি থামালো না। তার গায়ের উপর হুমড় করে পড়ল। বেচারা অভয় পাকিয়ে চাকার তলায় চিপটে গেল। বিনোদ চোখ বন্ধ করে কর্কশ করে চিৎকার করে উঠলে, গেল গেল, বাদ সে কি বলছি। ড্রাইভার কিছু বুঝতে না পেরে গাড়ি থামিয়ে বলল, কিয়া হুয়া? বিনোদ ঝুঁকে পড়ে গাড়ির তলটা দেখতে লাগলো। কিন্তু আশ্চর্য, কোথাও এক ফোঁটা রক্তবিন্দু নেই। অভয় তাড়াতাড়ি উঠে এসে খিলখিল করে হেসে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, ভয় নেই, আমার কিছু হয়নি। খালি মেরুদণ্ডটায় সামান্য চোট লেগেছে। খুব হাওয়া খেতে বেরিয়েছিলে, যা হোক। আচ্ছা, গুড নাইট। আর তাকে দেখা গেল না।